তাহলে প্রথমে যে অ্যাসাইনমেন্ট নম্বর, এটা হলো ফিনান্সের উপরে 1 নম্বর অ্যাসাইনমেন্ট। কোন অধ্যায়ের উপর? প্রথম অধ্যায়ের উপরে অর্থায়নের সূচনার উপরে 1 নম্বর অ্যাসাইনমেন্ট। তা অ্যাসাইনমেন্ট শিরোনামটা হবে আমাদের যেটা দ্বিতীয় কলামে আছে, যৌথ মূলধনী ব্যবসায়ের অর্থায়নের সামগ্রিক ধারণা ব্যাখ্যাকরণ। এবং তারপরে কি আছে আমাদের শিক্ষণ ফল, মানে এই যে অ্যাসাইনমেন্টটা করবা, অ্যাসাইনমেন্ট থেকে তোমরা কি কি শিখতে পারবা আর কি। তো এই শিখতে পারবা কি কি, এর মধ্যে থেকে আমাদের কি কি শিখবো সেটা দিছে যে অর্থায়নের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, যেখানে আমাদের প্রথমে যেই নির্দেশনাগুলো আছে, যে নির্দেশক বা নির্দেশনা, যে যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের ধারণা। এখন যৌথ মূলধনী অর্থায়নের ধারণা লেখার জন্য তুমি অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবা। এখানে তোমাদের বইতে যে অর্থায়নের ধারণাগুলো আছে, বা প্রথমে যেই অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন কীভাবে সৃষ্টি হয়, সেগুলো হলো আমাদের এই প্রথমে ধারণা, অর্থায়নের ধারণা অনুযায়ী এখানে ব্যাখ্যা করতে পারবে। তারপর দ্বিতীয়তে আছে কি, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলীর বর্ণনা। এখন যৌথ মূলধনী অর্থায়নের কার্যাবলীর বর্ণনা আমাদের দেখো এখানে শিক্ষণ ফলটা কী দিয়ে আছে, যে অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবা। মানে তুমি লিখবা প্রশ্নের মধ্যে বা শিরোনামে লিখবা যে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী বর্ণনা, সেখানে তোমরা লিখবা হলো অর্থায়নের কার্যাবলী, যেটা তোমাদের বইতে আছে, দেওয়া আছে, সেখানে সেটার ব্যাখ্যা করবা। আর তৃতীয় নম্বরে যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা করো। এর মধ্যে তোমরা উত্তরটা কী লিখতে পারবা? দেখো শিক্ষণ ফলের মধ্যে আছে আমাদের অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। মানে এই যৌথ মূলধনীর অর্থায়নের যে নীতিসমূহ, সেটাই হলো আমাদের অর্থায়নের নীতিসমূহের মধ্যে মিল আছে। তারপরে আমাদের আছে কি, যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের লক্ষ্যসমূহ ব্যাখ্যা করে। এখানে তোমরা লিখতে পারবা কি, অর্থায়নের লক্ষ্য যেগুলো আছে, যে মূলধন মুনাফা সর্বাধিকরণ এবং মূলধন সম্পদ সর্বাধিকরণ, সেই ক্ষেত্রে তোমরা এই দুটো লিখতে পারবা। এখন দেখো, হ্যাঁ বলো, বুঝতে পারিনি কথা বলো। হ্যাঁ, চিত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে? হ্যাঁ, চিত্র আঁকতে পারবা। চিত্র দিবা তোমার পেন্সিলের মাধ্যমে চিত্র আঁকবা, পেন্সিলে এঁকে। তারপরে আর তোমাদের আগেই তো বলছিলাম যে কোনো রকম নীল কালি ব্যবহার করবা না, বুঝতে পারছো? নীল কালি ব্যবহার করবা না। আর অ্যাসাইনমেন্ট সাইজে A4 সাইজের অফসেট পেপারে করবা, আর এক সাইডে লিখতে হবে, দুই পাশে করবা না, যে কোনো এক সাইডে অ্যাসাইনমেন্ট করবা। আর খুব বেশি বড় করার দরকার নেই, যেটা মূল কথা সেটা লিখবা, প্লাস একটা করে উদাহরণ দিবা। প্রতিটা বিষয়ে তোমরা একটা করে উদাহরণ দিবা। দেখো এখন এই অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখতে হবে। দেখো অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স এখানে একটা দিয়ে আছে, বা সক্ষমতার মাত্রা নম্বর দিয়ে আছে এখানে তোমার কিভাবে লিখলে তোমরা 1 মার্ক পাবা, কিভাবে লিখলে 2 মার্ক পাবা, এবং 3 মার্ক 4 মার্ক কীভাবে পাবা, সেটার উপর আমাদের দিয়ে আছে। দেখো ন্যূনতম ধারণা ব্যাখ্যা করলে, ধরো তুমি একটা সংজ্ঞা দিলা, তাহলে 1 মার্ক পাবা। এরপরে 2 নম্বর পাবা কিভাবে, উদাহরণ ব্যতীত সঠিক ধারণা ব্যাখ্যা করলে। এবং তুমি সংজ্ঞা দিলা, প্লাস হলো আরেকটু লেখলা যে ব্যাপক অর্থে, তারপরে সাধারণ অর্থে, এইভাবে করে 2টা 3টা সংজ্ঞা দিলা, তাহলে সেক্ষেত্রে উদাহরণ ব্যতীত, উদাহরণ দিলা না, তাহলে সেক্ষেত্রে তুমি 2 মার্ক পাবা। এবং উদাহরণসহ আংশিক ব্যাখ্যা করলে তুমি 3 মার্ক পাবে। এবং উদাহরণসহ যথাযথভাবে ধারণাগুলো যদি ব্যাখ্যা করো, তাহলে তুমি 4 মার্ক পাবা। বুঝতে পারছো? এটা হলো আমাদের এখন। আর অর্থায়নের কার্যাবলীর মধ্যে দেখো, ন্যূনতম একটি কার্যাবলী যদি ব্যাখ্যা করো, তাহলে 1 মার্ক পাবা। অর্থায়নের প্রধান কার্যাবলীর নাম যদি লেখো, তাহলে আমাদের এখানে মানে প্রধান যে 4-5টা কাজ আছে, এইগুলা যদি লেখো, তাহলে 2 মার্ক পাবা, আর তার সাথে হালকা ব্যাখ্যা লিখলে। আর অর্থায়নের প্রধান কার্যাবলীর যদি ব্যাখ্যা করো, তাহলে 3 মার্ক পাবে। এবং এর সাথে 4 নম্বর পাবা কখন, যখন অর্থায়নের কার্যাবলী ব্যাখ্যা করবা, সাথে একটা করে উদাহরণ দিবা। বুঝতে পারছো? এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের হলো প্রতিটার সাথে একটা করে উদাহরণ দিবা। এই উদাহরণটা তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ উদাহরণের সাথে যেটা গুরুত্বপূর্ণ। দেখো তারপরে ন্যূনতম অর্থায়নের
নীতি ব্যাখ্যা করলে তুমি 1 মার্ক, তারপর নীতির নামগুলো লিখলে, শুধুমাত্র ধরো নীতিগুলোর নাম লিখলা যে মুনাফা সর্বাধিকরণ বা মুনাফা নীতি, এগুলোর নাম লিখলা, তাহলে তুমি 2 মার্ক পাবা। আর অর্থায়নের নীতিসমূহের ব্যাখ্যা করলে 3 মার্ক, এবং নীতির ব্যাখ্যা করবে এবং পারস্পরিক যে সম্পর্কটা আছে আমাদের বইতে যেগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সম্পর্কগুলো ব্যাখ্যা করো, সেটা তোমাদের 3 মার্ক পাবে। দেখো সব কিছুই আমাদের তোমাদের বইতে দিয়ে আছে, বুঝতে পারছো? আমি তোমাদের এক কাজ করি যে আমার কাছে 2টা বই আছে, একটা হলো তোমার খালিকুজ্জামানের, আর একটা হলো আমাদের কার বই যেন, এটা শহীদুল্লাহ স্যারের বই। এই 2টা স্যারের বইগুলো আমি তোমাদেরকে ফটো করে দিয়ে দেবো আর কি, ফটো তুলে। তো এর মধ্যে থেকে তোমরা 2টার মধ্যে থেকে একটু ভিন্ন কেটে সবার থেকে একটু আলাদা লেখার চেষ্টা করো, একটু দেখে শুনে একটু আলাদা লেখার চেষ্টা করো। হ্যাঁ বলো। একটু মোবাইলের কাছে এসে কথা বলো, শুনতে পাচ্ছি না। স্যার নীতিতে উদাহরণ দিতে পারবো না। না, নীতিতে উদাহরণ দিতে বলে নাই, এখানে বলছে তোমার পারস্পরিক সম্পর্ক যে বিদ্যমান সেগুলো লিখতে বলছে। যেমন এই যে এখানে আমাদের নীতিগুলো কোথায় তোমাদের বইতে, এই যে নীতিসমূহ কি আমাদের অর্থায়নের নীতিসমূহ আছে ঝুঁকি ও মুনাফার নীতি। এখন ঝুঁকি হলো একটা নীতি, আর একটা হলো মুনাফা হলো আরেকটা নীতি। এই 2টার মধ্যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো কি হবে, যেমন যত বেশি ঝুঁকি হবে তত বেশি আমাদের মুনাফা হবে, ঝুঁকি বাড়লে মুনাফা বাড়বে, এবং ঝুঁকি কমলে মুনাফা কমবে। এই সকল পারস্পরিক সম্পর্কগুলো বিদ্যমান, যে আমাদের ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ধনাত্মক মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, ঝুঁকির পরিমাণ যদি বৃদ্ধি পায় মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, এটা হলো ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আবার কমে গেলে 2টাই কমে, তাহলে সেক্ষেত্রে এটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আবার আছে কি তারল্য ও মুনাফার নীতি। এখন তারল্য নীতি হলো কি, যেটা আমাদের তারল্যটা কি, আমাদের যখন যত দ্রুত নগদ অর্থে পরিণত করতে পারবো সেটা হলো আমাদের তারল্য বলা হয়। আবার মুনাফা কি, মুনাফাটা হলো আমরা বিক্রয়ের মাধ্যমে যে অর্থ লাভ করি সেটা হলো মুনাফা বলা হয়। এখন তারল্য মুনাফার নীতির মধ্যে আছে কি, আমাদের তারল্যটা যদি বেশি হয় তাহলে মুনাফাটা কম হবে, আর তারল্য যদি কম হয় বা তারল্যের পরিমাণ কম হলে আমার তারল্যের পরিমাণ কম হলে মুনাফাটা বেশি হবে। তাহলে কিন্তু এটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। একটা কি, তারল্য বৃদ্ধি পেলে মুনাফাটা কমে যায়, এটা বিপরীত সম্পর্ক, তার মানে কি ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তো এরকম করে এই সম্পর্কগুলো লিখবা, আর উদাহরণ দিবা এর সাথে যে উদাহরণ ছোট করে একটা উদাহরণ দিবা। এখানে তোমাদের বইতে উদাহরণও দিয়ে আছে, ছোট করে এই উদাহরণগুলো দিবা। আমি দেখো তোমাদের আপুদের একটা করে দিছিলাম, সেখান থেকে তোমরা একটু হেল্প নিতে পারো। সেটা কোথায় জানো, ওকে, তাহলে দেখো আমাদের একটু সৃজনশীল ব্যবহারিক উদাহরণ ও সমাধান। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কিছু কথা আমাদের লেখা আছে। এই ব্যাপারে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে প্রভিডেন্ট ফান্ডের অনুদান মোট উপার্জনে কখন আসবে, মানে আমাদের এটা নিয়ে একটু কনফিউশন বাদে এখানে সেটা আমাদের ক্লিয়ার করে দিছে। তো প্রথমে কি বলছে যে 1 নম্বরে যদি অঙ্কে বলা থাকে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তা ও কর্মী উভয়ের দান বোঝায়। আমরা যেমন গত অঙ্কে করছিলাম, মনে আছে তোমাদের, যদি আমাদের নিয়োগকর্তা দান করে, মানে প্রভিডেন্ট ফান্ডে মূলত দান করার কথা হলো যে হলো কর্মচারী, তাদের নিকট থেকে কর্তন করা হয় প্রভিডেন্ট ফান্ড। এখন তার মধ্যে যদি নিয়োগকর্তাও দান করে সেটা তো আরও ডাবল লাভ হবে। বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা এমন যে আমি যতদিন চাকরি করব ততদিন আমার এই টাকাটা জমা থাকবে, আমার চাকরি শেষে সেই টাকাটা আমাকে ফেরত দেওয়া হবে, সেটার যে টাকাটা জমা ছিল সেই টাকাটা আমাদের ফেরত দেওয়া হবে। ধরো আমাদের
আমি 10 বছর চাকরি করছি এই বছর এখানে, তো প্রতি বছর আমার কাছ থেকে 1000 টাকা করে কেটে নেয় প্রভিডেন্ট ফান্ড। তাহলে এই 10 বছরে কত টাকা হবে? তাহলে 1000 গুণ 10 মিলে আমাদের হলো 1 2 3 4টা শূন্য, 10,000 টাকা হলো। এখন আমি যদি 10 বছর পরে আমি এই যেই চাকরি করতেছি এই চাকরি করে ছেড়ে যাই, তাহলে আমার যেই টাকা প্রভিডেন্ট ফান্ডে আমার টাকা জমা হয়েছে সেই টাকাটা তারা প্রতিষ্ঠান সেটা ফেরত দেবে। এটা হলো প্রভিডেন্ট ফান্ডে, যে আমার টাকা আমাকে ফেরত দেবে। এই প্রভিডেন্ট ফান্ড রাখা হয় যা সাধারণত তোমার কোনো বিপদে পড়লে, অথবা তুমি এই প্রভিডেন্ট ফান্ড যে তুমি তোমার টাকা জমা রাখতেছো এইখান থেকে তুমি ঋণ নিতে পারবা। ধরো 5,000 টাকা ঋণ নিলা, তোমার প্রয়োজন, তুমি 5,000 টাকা ঋণ নেবে, নিজের টাকা দিয়ে নিজেই ঋণ নেবে, কিন্তু এটা থাকবে আমার যেখানে আমরা চাকরি করি বা যেইখানে যারা চাকরি করবে সেই প্রতিষ্ঠান সেটা জমা রাখে, আমার বেতন থেকে কেটেই আমার টাকা জমা রাখে। এখন সেই টাকা জমা রাখে, কিন্তু এইখানে কথা বলছে কি, যে যদি ভবিষ্যতে অনুদান বা প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যতে হবে নিয়োগকর্তার দান থাকে, অনেক সময় দেখা যায় যে এই প্রভিডেন্ট ফান্ডে আমার থেকেও কাটা হয়। ধরো এখানে 1000 করে জমা রাখে, তো জমা রাখে, তো আমার থেকে ধরো 500 টাকা জমা রাখলো, আর যে নিয়োগকর্তা আছে সে দিল 500 টাকা, তো মোট মিলে 1000 টাকা হলো। তো এই ক্ষেত্রে নিয়োগকর্তাও অনেক প্রতিষ্ঠানে দান করে। বুঝতে পারছো, যে প্রভিডেন্ট ফান্ডে আমাদের নিয়োগকর্তা ও কর্মীর উভয় দানকেই বোঝায়। যখন আমাদের বলবে নিয়োগকর্তার দান, তখন কিন্তু আবার বলা থাকবে না, স্পেসিফিক বলা থাকবে না যে আবার কর্মী দান করছে, এটা বুঝে নিতে হবে। যদি বলে নিয়োগকর্তার দান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়োগকর্তা এবং কর্মী উভয়ের দানকে বোঝায়। এবং এরূপ দানকে কর্মীর অর্জন ধরে মোট উপার্জনে দেখানো হবে, এবং কর্তনের সময় উভয়ের দান যোগ করে বাদ দিতে হবে। মানে আমাদের যেই দানগুলো আছে, এটা এরূপ দানকে যদি কর্মচারী যে দান বোঝায়, সেটা আমাদের এই কর্মী অর্জন করে তা মোট উপার্জনে দেখাতে হবে, এবং কর্তনের সময় তা উভয়ের দান যোগ করে বাদ দিতে হবে। এবং যদি কর্মচারী অথবা কর্মকর্তা সরকারি প্রতিষ্ঠানের হন, তবে সেক্ষেত্রে দান শুধুমাত্র কর্মীরই হয়ে থাকে। যদি মানে সরকারি যে সকল অফিস প্রতিষ্ঠান আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের দানটা সরকার প্রদান করে না, অবশ্যই সেটা কর্মীরই হয়ে থাকে। মানে কর্মী মানে যারা সরকারি কর্মচারী তাদের থেকে বেতন থেকেই কেটে নেওয়া হয়, এখানে সরকার কিন্তু প্রদান করে না। অনেক বেসরকারি এটা হয় কখন, যখন নিয়োগকর্তা দান করে, এটা হলো বেসরকারি কোম্পানিতে হতে পারে বা বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে, এটা কোনো সরকারি প্রতিষ্ঠানে হয়ে থাকে না। তাহলে নিয়োগকারী সরকারি প্রতিষ্ঠান কর্মচারী বা কর্মকর্তা ভবিষ্যৎ তহবিলে কোনো দান করে না। মানে যে নিয়োগ প্রদান করবে, বা ধরো কেউ বিদ্যুৎ অফিসে, সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে, কেউ মন্ত্রণালয়ে চাকরি করে সরকারি চাকরি, কেউ সরকারি কলেজে চাকরি করে, কেউ আবার ম্যাজিস্ট্রেট পুলিশে চাকরি করে। তো এই সকল যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে সরকারের, এই সকল প্রতিষ্ঠানে যারা চাকরি করে, শুধুমাত্র সেই তাদের বেতন থেকেই এই সরকারি টাকাটা বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কেটে রাখা হয়। নিয়োগকারী তার মানে সরকার এখান থেকে তাদের নিজেদের থেকে কোনো টাকা প্রদান করে না। এবং সেক্ষেত্রে মোট উপার্জনের ভবিষ্যৎ তহবিলের দান কখনোই আসবে না, মানে ভবিষ্যৎ তহবিলের মধ্যে যোগ হবে না। এটা যেমন ফান্ড যেটা যোগ করছিল সেটা ভবিষ্যৎ তহবিলে যোগ করছিল, আবার কর্তনের সময় আবার কর্তনের সাথে যোগ করে বাদ দিছে। তো এখানে ভবিষ্যতের সাথে যোগ হবে না, শুধুমাত্র আমাদের কর্তনের সাথে যোগ হয়ে টাকাগুলো বাদ দিছে। এবং কেননা সেই ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং কর্মচারী বৃন্দ অবসর সুবিধা পেয়ে থাকে, এবং কর্তনের সময় ভবিষ্যতে তহবিলে দান শুধুমাত্র বাদ দিয়ে দেখাতে হবে। আর ভবিষ্যতের যে সকল তহবিল আছে সেটা কর্তনের সাথে আমাদের যোগ করে একবারে উপার্জন থেকে বাদ দেবো। যেটা আমরা অঙ্ক করার সময় আরও বেশি ক্লিয়ার হব। এটুকু তো বুঝতে পারছো যে সরকারি প্রতিষ্ঠান কিভাবে চলে, আর হলো বেসরকারি প্রতিষ্ঠান চাইলে, মানে বেসরকারি প্রতিষ্ঠান যে সবাই তোমাকে নিয়োগকর্তা প্রভিডেন্ট ফান্ড প্রদান করবে এরকমও না। যদি কোনো প্রতিষ্ঠান ভালো হয় বা তোমাকে বেশি সুবিধা প্রদান করে, তো সেই ক্ষেত্রে তারা তোমাকে ভবিষ্যৎ তহবিলে টাকা প্রদান করতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান তোমাকে প্রদান করে না, এই যে ভবিষ্যৎ তহবিলে
অর্থ প্রদান করে না। সরকারি যেই অর্থগুলো সেটা তোমার পেনশন সুবিধাগুলো প্রদান করে। আচ্ছা, সবচেয়ে ভালো হবে অঙ্কে যদি কিছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে টিকা দিয়ে বুঝিয়ে দিতে হবে। যদি অঙ্কে ধরো কোনোটা বা কি নাই, তখন তুমি অঙ্কের টিকার নিচে টিকা দিয়ে লিখে দিলা যে এটা বেসরকারি প্রতিষ্ঠান অথবা এটা সরকারি প্রতিষ্ঠান ধরে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কর্তনের সাথে যোগ করা হয়েছে, এভাবে লিখে দিলে হবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। দেখো, উদাহরণ: রফিক, জহির, জাকির চায়না কোম্পানিতে 3 জন কর্মকর্তা। চায়না কোম্পানি তো অবশ্যই বেসরকারি কোম্পানি। 2018 সালে মার্চ মাসে তাদের উপার্জন ও কর্তনসমূহ নিম্নরূপ। দেখো, মূল বেতন এটা তো যোগ হবে মূল বেতন, আর বাড়ি ভাড়া এর সাথে যোগ হবে, বাড়ি ভাড়াটা যোগ হয় আমাদের। চিকিৎসা ভাতা কী হবে? চিকিৎসা ভাতা আমাদের যোগ হবে উপার্জনে। এই মূল বেতনের সাথে যেগুলো যোগ হবে সেগুলো আমি বলতেছি। দেখো, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা যোগ হয়। তারপর কী আছে আমাদের? যাতায়াত যদি দেয় তাহলে এই যাতায়াত ভাতাটা যোগ হবে। এবার দেখো, ভবিষ্যৎ তহবিলে কর্তন, এটা আমাদের যেহেতু বলে নাই নিয়োগকর্তা দান করছে কি না, এরকম কিছু বলা নাই, তো এটা আমাদের বাদ হবে, কর্তনের সাথে যোগ হবে বা বাদ হবে। তারপর কল্যাণ তহবিলে কর্তন, এটাও মাইনাস। তারপরে বিমা তহবিলে কর্তন, এটাও বাদ। এবং অগ্রিম বেতন ও বেতন হতে অগ্রিম কর্তন করছে, এটাও আমাদের বাদ হবে। তাহলে যোগ হবে কয়টা? মূল বেতন এটা এটা, আর কর্তন হবে 4টা, 1 2 3 4। তাহলে আমাদের ঘর হবে কয়টা? উপার্জনের ঘর হবে এই 4টা। এখানে ঘর হবে কয়টা আমাদের? যে এখানে উপার্জন সমূহের এই 4টা জিনিসটা যোগ হবে, আরেকটা হলো মূল বেতন, মোট উপার্জন সম্পর্কে আরেকটা ঘর হবে। মোট হবে 5টা। উপার্জনের মধ্যে ঘর হবে 5টা ঘর। আর কর্তনের মধ্যে আমাদের ঘর হবে কয়টা? কর্তনের মধ্যে আমাদের ঘর হবে 1 2 3 4, আর মোট কর্তন মিলে আরেকটা ঘর হবে। তাহলে কর্তনের মধ্যেও আমাদের 5টা ঘর হবে। আচ্ছা, করণীয় কি বলছে আমাদের? বাড়ি ভাড়া বাবদ কর্মকর্তাদের অর্জনের পরিমাণ কত? তার মানে বাড়ি ভাড়া কত বলছে আমাদের? বাড়ি ভাড়ার ভাতা মূল বেতনের উপর 30%, জহির পাবে 50% এবং জাকির পাবে 30%। তাহলে এই 13,000-এর উপর 30% করবো, 12,000-এর উপর 50% এবং 11,500-এর উপর 30% করলে আমাদের এটা কার কত বাড়ি ভাড়া অর্জন হয়েছে সেটা পাবো। তারপরে খ নম্বরে আছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করা। তার মানে মোট উপার্জন কোনগুলো? এই মূল বেতন, তারপরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা, এইগুলো আমাদের মোট উপার্জন। তাহলে এগুলো সব যোগ করলে আমাদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করতে পারবো। আরেকটা কি আছে গ নম্বরে? উপযুক্ত তথ্যের আলোকে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করা। মানে এটা আমাদের সৃজনশীলে আলাদা আলাদাভাবে করতে হবে। এতদিন আমরা করছিলাম সব একবারে একটা ঘরের মধ্যে সম্পূর্ণ করছিলাম, এখন এগুলো আলাদা আলাদা করে করব। যে বাড়ি ভাড়াটা বের করব, তারপরে খ নম্বরে আমাদের মোট উপার্জনগুলো যোগ করে দেখাবো, তারপরে উপযুক্ত তথ্যের আলোকে মোট কর্তনসমূহ তারপরে দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বাড়ি ভাড়া যেটা আছে সেটা নির্ণয় করে দেখাই। তাহলে প্রথমে আমাদের বাড়ি ভাড়া বলা আছে কত? উদাহরণ এটা 9 এর আমার ক নম্বরে বলা আছে কি? বাড়ি ভাড়া বাবদ কর্মকর্তাদের অর্জন। দেখো, বাড়ি ভাড়া বাবদ কর্মকর্তাদের অর্জন কত টাকা হয়েছে আমাদের সেটা দেখো। দেখো, এখানে কতজন আছে আমাদের? 3 জন আছে। তো 3 জনের জন্য আমরা এটা ছোট করে ঘর কাটি। এখানে মোট টাকা, এখানে টাকা হবে, আর এখানে বিবরণ। তাহলে প্রথমে যে আছে কি? সে হলো রফিক। এখন রফিকের বলছে কি? মূল বেতনের বাড়ি ভাড়া মূল বেতনের উপর হবে, তাহলে রফিকের জন্য 30% হবে। তাহলে রফিকের মূল বেতন কত? 13,000 টাকা। তাহলে 13,000 টাকার উপরে আমাদের
এর 30% হবে রফিকের জন্য। তাহলে রফিকের জন্য যদি 30% হয় তাহলে কত টাকা আসে আমাদের? দেখো 13,000 গুণ 30%, 3,900 টাকা আসে। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের জহিরের মূল বেতন হলো আমাদের 12,000 টাকা, এবং সেখানে বলছে যে আমাদের 50% হলো বাড়ি ভাড়া দিবে জহিরকে। তাহলে জহিরকে 50% দিলে কত হবে? আমাদের 12,000 গুণ 50% দিলে আমাদের 6,000 হবে। আরেকটা কি আছে আমাদের? জাকির আছে, সে কত টাকা বেতন হলো? 11,500 টাকা, ইন্টু এর হলো আমার 30% হলো তার বেতন। 30% বাড়ি ভাড়া, মূল বেতনের 30% হলো বাড়ি ভাড়া। তাহলে 11,500 গুণ 30% দিলে 3,450 টাকা হয়। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের মোট বাড়ি ভাড়া হবে। তাহলে মোট বাড়ি ভাড়ার পরিমাণ, মোট বাড়ি ভাড়ার পরিমাণ, এই তিনটা যোগ করলে হয়ে যাবে 3,400 অ্যান্সার, যোগ 6,000 যোগ 3,900 করলে 13,350 টাকা। খুব ছোট অঙ্ক, সহজ অঙ্ক। এবার খ নম্বরে আমাদের বলছে যে উপার্জন সমূহগুলো কত হবে সেটা আমাদের যোগ করতে বলছে। এখন উপার্জন কোনগুলো আছে আমাদের? মোট হলো 4 প্রকার উপার্জন আছে, এবং মোট উপার্জন হলো একটা হবে। তাহলে আমরা আগের মতো প্রথমে যেই ঘরগুলো কাটতাম সেই ঘরগুলো আমরা কাটবো। এটুকু হবে কর্মকর্তাদের বিবরণ, তারপরে আর এখানে হবে মোট উপার্জন। তাহলে মোট উপার্জনের ঘর 1টা 2টা 3টা 4টা আর হলো 5টা ঘর হবে আমাদের। এ হলো 5টা ঘর। তাহলে মোট উপার্জন, এখানে হবে আমাদের কর্মকর্তাদের বিবরণ, তাদের বিবরণ। এখানে ক্রমিক নং 1 2 3, আর এখানে হবে মোট। তাহলে এখানে হবে পদবী নাম, আর এখানে হবে পদবী দেওয়া না থাকলে নাই, নাম দেওয়া থাকলে আমাদের প্রথমে কি? রফিক, তারপরে জহির, তারপরে জাকির। পদবী এখানে দেওয়া নেই। তাহলে আমাদের যেই উপার্জনগুলো আছে, প্রথমে কি উপার্জন আছে আমাদের? মূল বেতন আছে প্রথমে, তারপরে আছে কি আমাদের? বাড়ি ভাড়া, দেন আছে কি আমাদের? চিকিৎসা ভাতা, তারপরে আছে আমাদের যাতায়াত ভাতা, এবং সর্বশেষ মোট উপার্জন। তাহলে রফিকের মূল বেতন কত? রফিকের মূল বেতন 13,000 টাকা। এর আছে জহিরের আছে 12,000, আর জাকিরের আছে 11,500, আর এখানে হবে আমাদের মোটটাগুলো যোগ করব। তাহলে বাড়ি ভাড়া বলছে ওর 30% করে আমরা আগের অঙ্কে বের করলাম, যেটা 30% করে ওর হলে 3,900, আর জহিরের 6,000, আর এখানে 3,450। আর চিকিৎসা ভাতা বলছে কত আমাদের? চিকিৎসা ভাতা আমাদের অঙ্কের মধ্যে দেখো বলা আছে, চিকিৎসা ভাতা আমাদের 200 টাকা, 500 টাকা, 350।
200, 500, 350। এরপরে আছে আমাদের যাতায়াত ভাতা। দেখো যাতায়াত ভাতা লেখা আছে 1800 আর 500। 1000 টাকা এই পাবে, 500 টাকা জহির পাবে, আর জাকির পাবে কত টাকা? 1800 আর 500। এ পাবে 800 আর এ পাবে 500। তাহলে এবার হলো মোট উপার্জন হয়ে গেল এবং এর সাথে যোগ করবো আমরা 13,000 যোগ 3,900 যোগ 200 যোগ 1,000 করলে হলো আমাদের 18,100 টাকা হলো। দেন তারপরে আমাদের জহিরের টাকা আমরা যোগ করব 12,000 যোগ 6,000 যোগ 500 যোগ 800। 12,000 যোগ 6,000 যোগ 500 যোগ 800, 19,300 টাকা। আর জাকিরের হবে 500 যোগ 3,450 যোগ 3,500, সরি এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, যোগ 500, মোট হলো 15,800। এই হলো আমাদের ওটা। তারপরে এখানে আবার মোটগুলো আমরা যোগ করব, যে মূল বেতন কত, 13,000 যোগ 12,000 যোগ 11,500, মোট মিলে 36,500। তারপরে 3,900 যোগ 6,000 যোগ 3,450, তারপরে 13,350। তারপরে 200 যোগ 500 যোগ 350 হবে 1,050। তারপরে 1,000 যোগ 800 যোগ 500 হলে 2,300। আর এটা মোট বেতন হবে 18,100 যোগ 19,300 যোগ 15,800, মোট হলো 53,200। এই হলো আমাদের উপার্জন সমূহের টাকাগুলো হলো এগুলো। বুঝতে পারছো সবাই? তারপরে 1720 যোগ, তারপরে আছে 1200 যোগ 770 যোগ 30 যোগ 220 করলে আমাদের 1520 টাকা। দেন 1150 যোগ 70 যোগ 50 যোগ 320 করলে আমাদের 1590 টাকা। এবার আমাদের মোট যোগ করতে হবে, যে কর্তন সমূহ যেগুলো আছে ভবিষ্যৎ তহবিলের মোট যোগ হবে 1300 যোগ 1200 যোগ 1150 করলে 3,650। এরপর কল্যাণ তহবিলের মোট যোগ করলে 60 যোগ 70 যোগ 70 যোগ করলে 200 টাকা আসে। এরপরে বিমা তহবিলের 40 যোগ 30 যোগ 50 যোগ করলে 120 টাকা আসে। তারপরে 320 যোগ 220 যোগ 320 হলে 860 টাকা আসে। আর মোট হবে 1,720 যোগ 1520 যোগ 1590 হলে 4,830 টাকা। এই হলো আমাদের কর্তন সমূহ। এই অঙ্কগুলো করলে খুব সহজ আমাদের হয়ে গেল। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। 2 নম্বরে দেখো, এই অঙ্কটাও সহজ অঙ্ক আমাদের। 2 অঙ্কটা যে আবির বিল্ডার্স এর 3 জন কর্মচারী 2018 সালের সেপ্টেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এর মূল বেতন আছে আমাদের টাকায় আছে 1,000, তারপরে 800, 400, তারপরে চিকিৎসা ভাতা। তাহলে এর সাথে যোগ হবে কী আমাদের মূল বেতন, এর সাথে যোগ হবে চিকিৎসা ভাতা, তারপরে মহার্ঘ ভাতা যোগ হয়, আর ভবিষ্যৎ তহবিলে প্রতিষ্ঠানের দান। তাহলে এটা আমাদের যখন আমাদের সুবিধা পাবে, ভবিষ্যৎ তহবিলের যেই প্রতিষ্ঠানে যেটা দান করবে সেটা আমাদের যোগ হবে। যেটা আমরা এই যে প্রথমে প্রভিডেন্ট ফান্ডের এখানে যেই কথাগুলো শুনলাম, যে প্রতিষ্ঠানের দান হলে এটা
প্রাপ্তি হিসেবে প্রথমে যোগ করতে হবে। তারপরে কি আছে, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, এটা আমাদের কর্মীর দানটা বিয়োগ হবে। এবং তারপরে কি আছে আমাদের, কর্মচারীর কল্যাণ তহবিল চাঁদা হবে আমার, এটা হবে আমাদের বিয়োগ হবে। এবং যৌথ বীমা তহবিলে দান হবে, এটাও বিয়োগ হবে। তাহলে আমাদের এটা বিয়োগ হবে। কিন্তু এই যে ভবিষ্যৎ তহবিলে যখন কর্মচারীর দান করবে, দানটা এটা শুধুমাত্র এই যে যেটা কর্মী দান করবে এখানে 10%, এবং যে প্রতিষ্ঠানের দান করবে সেটাও যোগ করে 20% এখানে হবে। বুঝতে পারছো কথা? প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কাটবে, যে প্রথমে যেই ভবিষ্যৎ তহবিলে প্রতিষ্ঠানের যেই টাকাটা দান করবে এটা 10% হারে আমার অর্জনের সাথে যোগ হবে। যখন আমি কর্তন করব তখন এই ভবিষ্যৎ তহবিলের নিজের টাকা সহকারে প্রতিষ্ঠান থেকে যেই টাকা দান করছে সেই টাকাও আমার এখান থেকে কাটা যাবে। তার মানে এখানে 10% প্লাস 10% মিলে টোটাল 20% হবে। বুঝতে পারলে কথা? স্যার আমি বুঝতে পারিনি। বুঝতে পারো নাই? ধরো এখানে আমাদের মূল বেতন কত আছে, আলমের আছে 10,000 টাকা, 1,000 টাকা। ধরো এই আলমের মূল বেতন কত, 1,000 টাকা। এখন বলছে যেটা কর্মচারী দান করবে, উপার্জন সমূহ যেটা যখন হবে, উপার্জন সমূহ হবে তখন এই মূল বেতনের সাথে যে ভবিষ্যৎ তহবিল হবে, ভবিষ্যৎ তহবিলের বলছে কি 10%, তাহলে এই 1,000 টাকার উপরে 1,000 টাকার উপরে 10%, এটা এর সাথে যোগ হবে, মোট যোগ হবে 1,100 টাকা হলো। আবার যখন কর্তন করবে ভবিষ্যৎ তহবিল থেকে কর্তন হবে তখন কি করবে, এই যে যেই 100 টাকা আছে এই 100 টাকা কর্তন করবে, এই 100 টাকা প্লাস এখন আরও বলছে যে ভবিষ্যৎ তহবিল থেকে আরও মূল বেতনের 10% কাটা হবে, তখন আরও 100 টাকা, মোট এই 100 টাকা কর্মী মিলে মোট 200 টাকা বাদ দিতে হবে। এবার বুঝতে পারছো? যখন এই কর্মী দান করবে, মানে কর্মী দান করবে ভবিষ্যৎ তহবিলেতে কর্মীর দান থাকবে, আর প্রতিষ্ঠান যখন দান করবে সেই টাকাটা একবার যোগ করব উপার্জনের সাথে যোগ করার পরে কর্তনের সময় এই নিজের কর্মীর দান প্লাস প্রতিষ্ঠানের দান এই দুটো যোগ করে একসাথে 200 টাকা লিখব। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমাদের তাহলে এই কয়টা তো বাদ হবে। তাহলে প্রথমে করণীয় কি আমাদের, প্রভিডেন্ট ফান্ডে মালিক কত টাকা জমা দিবেন, মানে শুধুমাত্র মালিক কত টাকা দিবেন সেটা আমাদের আলাদাভাবে করতে হবে। তারপরে কি আছে, সেপ্টেম্বর মাসে নিয়োগকর্তা যে সকল সুবিধা দেবেন তার পরিমাণ এবং নিয়োগকর্তা কর্তৃক পরিশোধ নিট বেতন দেখিয়ে বেতন বিবরণ প্রস্তুত করা। তাহলে মোট যেটা আছে সেটা আমরা প্রস্তুত করব। এই অঙ্ক করে দেবো তোমাদের, দেখো করে দিচ্ছি। এটা এখানে একটা নতুন যেহেতু বিষয়টা আছে এটা তোমাদের করে দিই, তাহলে তোমরা এটা ক্লিয়ার হবো। তাহলে প্রথমটা তো সহজ আমাদের, যেটা আমাদের প্রথমে বের করতে বলছে যে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা কর্মী দান করবে, সেটা আমাদের দেখো। তাহলে আমাদের উদাহরণ 10 এর ক নম্বরে প্রভিডেন্ট ফান্ডে মালিক বা প্রতিষ্ঠান কর্তৃক মোট জমাকৃত টাকার পরিমাণ, সেটা কি হবে আমাদের, এখানে হবে বিবরণ আর এখানে হবে টাকা। তাহলে আমাদের মোট মূল বেতনকে এভাবে বের করতে পারো, আবার আলাদা আলাদা করেও বের করতে হয়। দেখো আলমের থেকে আমাদের এখানে হবে বিবরণ, এখানে হবে টাকা। আলমের থেকে আমাদের
কত টাকা হয়েছে? দেখো আলমের থেকে আমাদের এখানে আমি একটু ভিন্নভাবে করতে, আচ্ছা বইতে যেভাবে করে দেওয়া আছে সেভাবে করি। দেখো আমি যে করতে চাচ্ছিলাম যে যেটা আলমের যেই 1000 টাকা আছে এর সাথে আমাদের 10% যোগ 10%, মানে প্রতিষ্ঠান থেকে 10% দেবে এবং প্রবীণের যে আলম আছে তার থেকে আমাদের 10% হবে। তাহলে মোট হবে কত? 20%, তাই না? তাহলে 1000-এর উপরে আমার গুণ 20% করলাম, 200 টাকা আসলো। তারপরে আসবে আলম, তারপরে কি আছে? আকাশের থেকে আসবে আকাশের মূল বেতন 800 টাকা। এর উপরে আমাদের 10 যোগ 10%, মানে মালিক প্রদান করবে 10% আর কর্মী প্রদান করবে 10%, মোট হলো 20%। তাহলে 800 গুণ 20% করলে 160 টাকা। আর তারপরে কি আছে আমাদের? আসাদ করছে হলো তোমার 400 টাকা। 400 গুণ 10 যোগ 10%, মোট হবে কত আমাদের? 400 গুণ 20%, 80 টাকা। দেখো আমার দেখো ওই নিয়মে, বইয়ের নিয়মেও আমি বুঝাই দিচ্ছি। 200 যোগ 160 যোগ 80, মোট হলো 440 টাকা। বুঝতে পারলাম? এটা হলো আমার নিজের নিয়ম। দেখো তোমাদের আবার স্যাররা আবার নিজেদের নিয়মে করলে আবার কেটে দিতে পারে, আমি বইয়ের নিয়মে তোমাদের করে দিচ্ছি। দেখো বইয়ের নিয়মে অনুযায়ী প্রথমে আমাদের করছে ক নম্বরে, যেটা করছে এখানে বিবরণ এখানে টাকা। এখানে করছে কি মূল বেতনগুলো 3 জনের যোগ করছে। মূল বেতন 3 জনের কত? একজনের হলো 1000, একজনের হলো 800 আর একজনের 400। তাহলে মূল বেতন কত হয়েছে আমাদের? 8 আর 4 8, 1822, তার মানে 2200 টাকা হয়েছে। এই টাকা হয়েছে। এবার করছে কি যে প্রভিডেন্ট ফান্ডে প্রতিষ্ঠানের দান, প্রভিডেন্ট ফান্ডে প্রতিষ্ঠানের দান করছে কত? এই যে 2200 টাকা আছে, এর প্রতিষ্ঠানের দান 10%। তাহলে 10% করলে আমাদের কত টাকা আসবে? 2200 টাকা আসবে। 10% 220 টাকা আসবে, 20 টাকা আসবে, এটা আসবে। এরপরে কি করছে যে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান যেটা সেটা যোগ করছে। আমরা 2200 গুণ 10। স্যার 2200 কোথা থেকে পেয়েছি? এই যে 3 জনের মূল বেতন কত? দেখো প্রথমে লেখা আছে জনাব আকাশ আলমের 1000 টাকা মূল বেতন, আকাশের 800 টাকা এবং আসাদের 400 টাকা। এই মূল বেতনগুলো আমরা যোগ করছি। মূল বেতন 1000, 1800 এবং 400 টাকা, মোট যোগ করে 2200 টাকা হয়েছে। এখন প্রভিডেন্ট ফান্ডে প্রতিষ্ঠান দান করছে 10% করে, আর প্রভিডেন্ট ফান্ডে কর্মীরা দান করছে 10% করে। তাহলে কর্মীরা 10 মিলে 200, তাহলে মোট দান হবে আমাদের 4440 টাকা। বুঝতো? যে কোনো একভাবে করলেই হবে। তারপর তোমাদের টিচাররা আছে যেটা বইয়ের নিয়মে করো, নাহলে আবার দেখা গেল কেটে দিতে পারে, সেক্ষেত্রে তোমার এটা। তো প্রথমে যেটা করছিলাম আমরা, যে আকাশের যে আলমের যে আলাদা করে লিখছিলাম, আলমের যে 200 টাকা যেমন প্রতিষ্ঠান প্রদান করছে 10% আর আলম প্রদান করছে 10%, দুইটা মিলে 20% হয়। 20% করে 200 টাকা হয়।
তারপর 800 টাকার উপরে 160 এবং 400 টাকার উপর 20% করলে আমাদের 80 টাকা আসে। এইভাবে আমার কথাগুলো শোনা যাচ্ছে না, তোমরা কি শুনতে পাচ্ছ? আর তৃতীয় জন আছে আমাদের আসাদ। এরপরে আমাদের প্রথমে উপার্জন সমূহ। এখানে প্রথমে আছে কি আমাদের মূল বেতন, দেন আছে চিকিৎসা ভাতা, ভাতা, তারপরে মহার্ঘ ভাতা, আর তারপরে আছে কি ভবিষ্যৎ তহবিলে প্রতিষ্ঠানের দান, যেটা প্রভিডেন্ট ফান্ড বলা হয়, প্রভিডেন্ট ফান্ড। আর এখানে মোট উপার্জন, তাহলে মূল বেতন এর 1000, এর 800, আর এর হলো 400। তাহলে এটা হবে, তাহলে চিকিৎসা বলছে আমাদের 300 300 300 300 300 এবং 300। মহার্ঘ ভাতা বলছে 20% করে, তাহলে 20% 1000-এর উপরে 20% করলে 200 টাকা আসে। 800-র উপরে 20% করলে 160, আর 400-র উপরে 20% করলে 80 টাকা আসে। এরপরে প্রভিডেন্ট ফান্ডে 10% করে, তাহলে 1000-এর উপরে 10% করলে 100 টাকা, এর হলো 80 টাকা, এর হলো 40 টাকা। তাহলে মোট অর্জন 1000, 300, 500, 600, 1600। আর এলো 8 আর 3 11, 11 আর 160 হলো 1260, 1200 1340। আর এবার 4 3 700, 700, 780 আর 40 820, 820। দেখো যোগ বিয়োগ ঠিক আছে তো? দেখো আমি করলাম, এখানে হবে আমাদের 2200 টাকা মোট টাকা হবে 2200, এখানে 900, এখানে হবে 200, 360, 360 আর 340, 180 আর 220, আর এখানে হবে মোট আমাদের 3760। এ হলো আমাদের মোট উপার্জন সমূহ। এবার গ নম্বরে আমাদের করতে বলছে কি, নিয়োগকর্তার কর্তৃক পরিশোধ্য নিট বেতন দেখিয়ে বেতন বিবরণী প্রস্তুত করো। তার মানে আমাদের নিট বেতন বের করতে বলছে। তাহলে নিট বেতন বের করব কি, নিট বেতন হলো এই উপার্জন থেকে আমরা বাদ দেব মোট কর্তনগুলো বাদ দেব। তাহলে নিট বেতন নির্ণয়। তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে কর্মচারীর বিবরণ, এখানে হলো আমাদের কর্মচারীর বিবরণ। তারপরে এখানে উপার্জন সমূহ, এরপরে হবে কর্তন, তারপরে নিট বেতন, কর্তন সমূহ, এখানে হবে নিট বেতন, আর এখানে মোট উপার্জন। আমাদের কর্তন কতগুলো আছে? কর্তন আছে আমাদের 1 2 3, 3টা কর্তন আছে, আর সাথে মোট কর্তন হবে, তাহলে 4টা ঘর হবে। আর এখানে কর্মকর্তার বিবরণ, ক্রমিক নং, আর এখানে নাম 1 2 3, এখানে হবে নাম আলম, আকাশ, হাসান। মোট উপার্জন, এখানে উপার্জনগুলো আমরা যেটা বের করছি যে 1600, 1340, 820। আর কর্তনগুলো কি হবে আমাদের এখানে প্রভিডেন্ট ফান্ড, প্রথমে প্রভিডেন্ট, উপরে লিখছি কেন, প্রভিডেন্ট ফান্ড। এখানে হবে কত? 20%, যেহেতু 10% মালিক এবং 10%
আমার কর্মী প্রদান করবে, তার টোটাল হবে 20%। এরপরে আছে আমাদের কি কল্যাণ তহবিল। স্যার তহবিল ফার্স্টে কি লিখছেন? প্রভিডেন্ট ফান্ড 20%, প্রভিডেন্ট ফান্ড 20%। তারপরে হলো আমাদের কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলে আমাদের টাকা। তারপরে যৌথ বীমা, বীমা, তারপরে মোট কর্তন। তাহলে প্রভিডেন্ট ফান্ডে 20% হলে মূল বেতনের কিন্তু 20%, মানে 1000 টাকা ইন্টু 20% হলে 200। তারপরে 800 ইন্টু 20% করলে 160, আর 400 ইন্টু 20% করলে 80 টাকা। আর কল্যাণ তহবিলে আমাদের দান হয়েছে কত টাকা? 100 টাকা করে, 100, 100 এবং 100। আর যৌথ বিমায় আমাদের 50, 40 টাকা এবং 30 টাকা। তাহলে মোট কত? তোমাদের ওখানে কি ক্লিয়ার স্যারের কথা? তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছে তো। তোমার নেটে তাহলে সমস্যা মনে হয়। তাহলে দেখো 200, 100, 300 আর মিলে 350 টাকা হবে মোট কর্তন। তারপরে 160, 100, 160 যোগ 100 যোগ 40 হলে 300 টাকা। আর এখানে হবে 80 যোগ 100 যোগ 30, মোট হলো 210 টাকা। এখন এই যে মোট উপার্জন থেকে এই মোট কর্তনটা বাদ দেবো আমরা। তাহলে 1600 থেকে বাদ যাবে 350, বাদ দিলে নিট বেতন কত? 1250। তারপর 1340 মাইনাস 300 বাদ দিলে 1040, প্লাস 820 থেকে মাইনাস দেবো 210, বাদ দিলে 600। এখন শোনা যায়? হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি তো আমরা। বুঝতে পারছো? তাহলে মোট আমাদের নিট বেতন আসলো Yes, sir. 1250, 1040 এবং 610 টাকা। এটা আমরা কিভাবে বের করলাম? যে মোট উপার্জন থেকে মোট স্যার, বাদ দিলাম। হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বুঝাই দিবেন, আমি তো ছিলাম না, উঠে গেছে। আচ্ছা দেখো, আরেকবার বলতেছি যে মোট উপার্জনগুলো তো আমরা পাইছি এই যে খ নম্বরে যেখানে করলাম। খ নম্বরে মোট উপার্জন আমরা মূল বেতনের সাথে চিকিৎসা, বার্ধক্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড এটা যোগ স্যার করে, ওটুক পাইছিলাম। হ্যাঁ ওইটুকু পাওয়ার পরে এইখানে আমরা লিখলাম মোট উপার্জনগুলো আগে লিখে নিলাম। এরপর মোট কর্তনগুলোর মধ্যে আমাদের কী ছিল? যে প্রভিডেন্ট ফান্ড 20%, 20% হবে কেন? যে প্রতিষ্ঠান থেকে 10% প্রদান করছে আর কর্মী প্রদান করছে 10%, মোট হলো 20%। তাহলে এটা কিসের উপরে? মূল বেতনের উপরে 20%। আর কল্যাণ তহবিলে আমাদের 100 টাকা করে প্রদান করছে, যৌথ বিমায় আমাদের 50 টাকা, 40 টাকা, 30 টাকা। তাহলে এই কয়টা? এই তিনটাই আছে আমাদের কর্তন। তাহলে এই তিনটা যোগ করব আমরা, 200 টাকা, 100 টাকা, 300 প্লাস 50 টাকা, আমার হলো 350 টাকা হলো মোট কর্তন। এরপরে আকাশের হবে 160, 100 এবং 40 যোগ করলে 300 টাকা হয়, এবং আসাদের হবে 80, 100 এবং 30 টাকা, 210 টাকা। এবার এই কর্তনগুলো আমরা কি করব? এই মোট উপার্জন থেকে এটা বাদ দেব। এই 1600 থেকে 350 বাদ দিলে আমাদের হয় 1250 টাকা। 1340 থেকে 300 টাকা বাদ দিলে 1040, এবং 820 থেকে 220 বাদ দিলে 610 টাকা আসে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার আমরা এগুলা যোগ করব। এখানে হবে 3760। জি স্যার, এবার হবে তাহলে প্রভিডেন্ট ফান্ডে হবে 200 আর 160, 360, 440। তারপরে এখানে হবে 350 আর 40, 90, 120 টাকা। আর এখানে টোটাল হবে আমাদের 860 টাকা, আর মোট বেতন হবে 2900 টাকা। এই হলো আমাদের মোটামুটি অঙ্ক। বুঝতে পারলাম? আচ্ছা।